যে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন আসিফ মাহমুদ বলেছেন যে আইনগত বাধা নেই পদে থেকে নির্বাচন করতে, তবুও আমরা করছি, এটিও তিনি বলেছেন। অনেকগুলো কথা আছে, সবগুলো কথা বলি। ইনফ্যাক্ট আমার প্রেডিকশন ছিল তারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন, তারপর আমি না ভুল প্রমাণিত হয়েছি। মানে তফসিল পর্যন্ত, মানে শেষ সেকেন্ড, এখন আমি একটু কনফিউজড। তফসিল ঘোষণা বক্তৃতা শুরুর সময় পর্যন্ত নাকি শেষ হওয়া পর্যন্ত, মানে এটা একটা হালকা ঢঙ্গে বলছি। যদি হালকা ঢঙ্গে বলার মতো পরিস্থিতি প্রেক্ষাপট তারা তৈরি করেছেন। মানে এরা কারা? বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছি। আমরা মাহফুজ আলম পেছনে বসে কি কি করেছেন না করেছেন, ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট নাকি আই ডোন্ট বদার, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমরা দেখেছি যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তাদের একজন তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তো আমরা শুনি না নতুন বন্দোবস্ত, অনেক কিছু হবে, অনেক কিছু চলবে। ক্ষমতার শেষ মুহূর্তটাও থাকতে চান এবং অনেক ভালো ক্ষমতা, অনেক ভালো দায়িত্ব পালন করেছেন তিনি। আপনাদের প্রথম আলোরই একটা রিপোর্ট এখানে এসছে যে তাদের এই দায়িত্বে কারা যাবেন, ওখানে আরেকজন উপদেষ্টার নাম উল্লেখ করে বলা হয়েছে তিনি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্যাবিনেট নিতে চান না। এটা এতই অনিয়মের অভিযোগ আছে, এই বদনামের দায় তার উপরেও পড়বে। তো উনি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সেকেন্ড পর্যন্ত থাকতে চান। আমরা খেয়াল করব প্রধান উপদেষ্টা, এটাও পত্রপত্রিকায় এসছে, প্রথম আলো সহ অন্যান্য জায়গায়ও এসছে, সেপ্টেম্বরেই বলা হয়েছিল তারা যেন দায়িত্ব থেকে সরে যান, কিন্তু এই দুজন যাননি। এই দুজনের যাওয়া একেবারেই উচিত ছিল, জরুরি ছিল। কারণ হলো এই দুইজন নতুন গঠিত দল এনসিপির সাথে সরাসরি কানেক্টেড। এগুলো আমরা মানে খুব ভালোভাবে জানি। আমরা এই সমাজে বাস করি, এনসিপি যারা করেন তারা মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, তাদের সাথে আমাদের দেখা হয়, এই দল গঠনের আগে থেকে চিনি অনেককে। সুতরাং আমরা জানি এই দুইজন কিভাবে এই দলটার সাথে, শুধু এখন না, যখন নাগরিক কমিটি ছিল কিভাবে তারা ইনভলভ, এমনকি একজন নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হয়েছে এবং একজন বৈষম্যবিরোধীর একজন নেত্রী, আমি বলেই ফেলি, তিনি একটা লাইভ করে বলেছেন যে মিন্টো রোড থেকে বা হেয়ার রোড থেকে এইগুলো, এই বৈষম্য বিরোধীরা সব কিছু চলছে, এগুলো সব কথাবার্তা আমাদের সামনে এসে হাজির হয়েছে। তো তাদের এতদিন থাকা না, এখন শেষ সেকেন্ড পর্যন্ত থাকা, এগুলো প্রশ্নের জন্ম দেয়। দ্বিতীয় কথা, মানে উনি আমাদেরকে উদ্ধার করেছেন, উনি তো দায়িত্বে থেকে নির্বাচন করতে পারতেন, তিনি সেখান থেকে এতই মহৎ যে উনি দায়িত্বে থেকে নির্বাচন করছেন না। আমি একটু বলি, তারা নির্বাচনে পার্টিসিপেট করা আসিফ মাহমুদ ঘোষণা করেছেন, মাহফুজ আলম এখনো করেননি, নাহিদ ইসলাম তো করবেনি, তার আজকে প্রার্থিতা কনফার্মও করেছে তার পার্টি। এনাদের নির্বাচনে পার্টিসিপেট করা বেআইনি না হলেও অনৈতিক, এই কথাটা আমি আগেও বলেছি, আবারও একটু বলতে চাই। নভেম্বর মাসে এই উপদেষ্টা পরিষদ একটা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে পাশ করে দিয়েছিল, একটু খেয়াল করুন। কিন্তু এটা অধ্যাদেশ হয়নি, কারণ এটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি। রাষ্ট্রপতি সাইন করলেই এটা অধ্যাদেশ হয়ে যেত। অধ্যাদেশ মানে হচ্ছে একটা ডিফ্যাক্টো আইন, এটা আইন না এখন। কিন্তু উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে এটা পাশ করেছিল, যাতে সেই উপদেষ্টা পরিষদ জনাব নাহিদ ইসলামও ছিলেন। সেখানে অনেকগুলো ইস্যু আছে, এর মধ্যে স্পষ্টভাবে আমাদের আগে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম ছিল সেটাও এখানে ছিল। সেটা হচ্ছে এই সরকারের কেউ পরবর্তী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না। সো জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম নীতিগতভাবে এগ্রি করে ওটাকে পাশ করে দিয়েছিলেন। আচ্ছা, যে তারা এখন তারাই তো সেই জন্য বলছি এটা অনৈতিক। এটা অনৈতিক এবং আমরা জানি এই সরকারের নেচার একটা নিরপেক্ষ সরকার। হ্যাঁ, আমরা মানি এর মধ্যে কোনো না কোনো দলের প্রতি কোনো না কোনো মানুষের বায়াস থাকতে পারে, কিন্তু সরাসরি দলে চলে যাওয়া, একটা দলের প্রধান হয়ে গেছেন নাহিদ ইসলাম, যে কোনোভাবে নির্বাচন করবেন, কোনো দলের হয়ে করতে পারেন, অবশ্য স্বতন্ত্র কথাও বলছেন, যে নির্বাচন করবেন। এবং খেয়াল করবো আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে আমাদের খুব ক্লিয়ারলি কথা বলা দরকার। উনি কুমিল্লা নির্বাচন করবেন এই পারসেপশন যখন ছিল, তখন ওনার এলজিআরডি মন্ত্রণালয় থেকে তার নিজের উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, একটা বিশেষ বরাদ্দ, এবং আরো একটি যেটা ভাসরাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা। বেশ কিছু জেলা আছে যেগুলোতে, জেলা এটা হলো উপজেলায় 450। প্রথম আলোর ওই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট করেছে প্রথম আলো, সেখানে তারা দেখিয়েছেন 5-6টা জেলাতে 13 থেকে 18 কোটি টাকা পুরো জেলায় বরাদ্দ থাকে। আচ্ছা, এরপর উনি ওখান থেকে যখন সরে এসছেন, ধারণা করা হয় যে ওখানে খুবই শক্তিশালী একজন প্রার্থী আছে ঢাকায়, তিনি যেখানে নির্বাচন করবেন বলে মনে হয়েছে, সেখানে আবার কতগুলো সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের একটা বরাদ্দতে পুরো ঢাকা শহরে যত বরাদ্দ আছে তার প্রায় পুরোটাই 3টা সিটে দিয়েছেন। এই 3টা সিটেই তিনি এবং তার দলের গুরুত্বপূর্ণ জনাব নাহিদ ইসলাম এবং মিস তাসনিম যারা ওখানে নির্বাচন করবেন এই পারসেপশন ছিল। আচ্ছা, আরো ফান আছে, এই 3টায় প্রায় সব টাকা দিয়ে দিয়েছেন, আর 2-3টা বরাদ্দ ছিল আর 2-1টা জায়গায়।
টোটাল বরাদ্দের আবার অর্ধেক দিয়েছেন উনি যেখানে নির্বাচন করতে চান সেখানে। অর্থাৎ নিজের জায়গাটা এরকম অনুমান করা যায়। তো সুতরাং উনি এইসব কাজকর্ম করেছেন, কর্মকাণ্ড করেছেন। সুতরাং উনি যদি স্বতন্ত্র নির্বাচনও করেন, ওনার জন্য অত্যন্ত অত্যন্ত অন্যায় হয়। উনি বলতে পারেন আমি কি বেআইনি কিছু করেছি। এখন শেখ হাসিনাও করেন নাই। শেখ হাসিনা সম্পর্কে 2018-19 আমরা এটা নিয়ে প্রচুর কথা বলেছি এবং এটা বলতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে এইরকম, একটা সংস্থা গবেষণা করে দেখিয়েছিল 2018-19 সালের দিকেই বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এডিপি, সেটার ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ ঢাকায়, দ্বিতীয় সর্বোচ্চ চিটাগং জেলায়, তৃতীয় সর্বোচ্চ হচ্ছে গোপালগঞ্জ জেলায়। এবং মজার ব্যাপার, গোপালগঞ্জ জেলার বরাদ্দের পরিমাণ রংপুর পুরো বিভাগের 1.5 গুণের বেশি, প্রায় দ্বিগুণ। রংপুর বিভাগে 8টা জেলা, এবং একটা তথ্য দিয়ে রাখা দরকার, বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 10টা জেলার 6টাই হচ্ছে রংপুরে। সো বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ পুরো বিভাগে যা, এক গোপালগঞ্জে তার চেয়ে বেশি। তো জেলাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 13, 14, 15 কোটি টাকা দেন, আর ওনার উপজেলায় দেন 450 কোটি টাকা। সো এই জিনিসগুলো না তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই, এবং অত্যন্ত মারাত্মকভাবে তিনি আমাদেরকে হতাশ করেছেন। একই রকম হয়ে যায় কিনা। একটু আমরা মাহফুজ আলমের প্রসঙ্গ থেকে ঘুরে আসতে চাই। মাহফুজ আলমও এই ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একজন উপদেষ্টা, এবং তিনিও পদত্যাগের ঘোষণা একই সাথে পাওয়া গেল এখানে আমরা। কিন্তু যেটি হচ্ছে যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটি স্পষ্ট এখনো বলেননি। তিনি অবশ্য সাংবাদিকদেরকে আজকে ফেসও করেননি সরাসরি। এটার আসলে কোনো বিষয় আছে কিনা, এটা আসলে তিনি অংশগ্রহণ করবেন না, নাকি অংশগ্রহণ করলেও সেটি আসলে প্রকাশ করতে চাচ্ছেন না? উনি আসলে দ্বিধায় আছেন বলে জানা যায় বা শোনা যায়। আমরা পত্রপত্রিকাতেই এই ধরনের সূত্রের নিরিখে এই ধরনের রিপোর্ট এসছে। আরেকটা জিনিস আসলে এই দুজনের নির্বাচনের ক্ষেত্রে শর্ত হিসেবে দাঁড়িয়েছে সম্ভবত, এগুলো পত্রপত্রিকার নিউজ হিসাবেই বলছি, এবং এটার কিছুটা সত্যতা আমরা ব্যক্তিগতভাবে ভেরিফাইও করে দেখেছি এটা সত্য। সেটা হচ্ছে এই দুই উপদেষ্টা খুব সিরিয়াসলি সম্ভবত চেয়েছিলেন এনসিপি বিএনপির সাথে জোট তৈরি করুক, তো তাদের নির্বাচনে পার্টিসিপেট করার ক্ষেত্রে এটা একটা কন্ডিশন, এবং সেটা হলে সম্ভবত যারা মাহফুজ আলমও নির্বাচন করতেন, সেক্ষেত্রে বিএনপির সমর্থন পেলে জিতে আসার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু সমস্যা হচ্ছে সম্প্রতি মাহফুজ আলমের সিটেও যিনি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের প্রার্থী ছিলেন, তিনি বিএনপিতে জয়েন করেছেন এবং তাকে প্রার্থী ওখানে করা হবে এই ধরনের আলাপ আছে। একই কথা জানাব আসিফ মাহমুদের সিটেও ঘোষণা করা হয়েছে। এগুলো তো চেঞ্জ করা যাবে না তা না। আমি ধারণা করি যারা মাহফুজ আলম কনফিউজড শেষ পর্যন্ত কি করবেন, কারণ জোট যদি না হয় এই আলাপও আছে যে তারা দুজন বিএনপিতে জয়েন করে নির্বাচন করতে পারেন। এখন কনফিউজড মানে কি, যে বিএনপি যেমন এখনো কিছু কিছু সিটে তাদের প্রার্থী ঘোষণা করেনি, সেরকম কোন সিটে তাদেরকে অ্যাকোমোডেট করবেন কিনা, নাকি এগুলোই পরিবর্তন করবেন? এবং আমি একটু খোলাখুলি বলি, ধরুন ওনাদের যে ইমেজ আছে, তারপর একটা ইলুশন তৈরি করছেন। ভুল কোন জায়গায় সেটা বলি। এই মুভমেন্টে তারা সামনের সারিতে ছিলেন, আমি কখনো তাদের নেতৃত্বে এই মুভমেন্ট হয়েছে কথাটা বলি না, আজ পর্যন্ত একবার বলিনি, কনসাসলি বলি। তারা সামনে ছিলেন, তারা আহ্বানগুলো জানিয়েছেন, এটা একটা জনগণের একদম একটা কোর গণ অভ্যুত্থান। কিন্তু তাদের মনে হচ্ছিল যে তাদের ডাকেই, তাদের ডিজাইনেই এই সব কিছু ঘটেছে। ফলে মানুষের মধ্যে একটা ইলুশন তারা তৈরি করেছেন, মাঝে মাঝে কটাক্ষ করেছেন দেখবেন বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলকে, আপনারা তো এতদিন পারেন নাই, আমরা তো পেরেছি, বিএনপিকেই বলা হয়েছে। এখন তারা যদি নির্বাচন করতে আসেন এবং ডিজাস্টার্স ফল করেন, এই যে এতদিন ধরে এত কথাবার্তা বললেন, এগুলো কিন্তু তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলে দেবে। সেজন্য আমি ধারণা করি যারা মাহফুজ আলম সম্পর্কে বলবো, তাকে আমরা দেখেছি মাঝে মাঝে হুটহাট কিছু ফেসবুক স্ট্যাটাস দিয়ে মুছে টুচে ফেললেও মোটা দাগে ওনার মাথা তুলনামূলকভাবে একটু শান্ত, এবং উনি এই ব্যাপারগুলো হয়তো বিচার বিবেচনা করে দেখছেন। নাকি এরকম হতে পারে যে তিনি আসলে যদি বিএনপির কাছ থেকে আস্থা না পায় কথায়, বা তাহলে হয়তো আমি ধারণা করি করবেন না, আস্থা না পেলে না করবেন। কারণ হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং এনসিপির এনারা কত ভোট পাবেন আসলে। আমি মাহফুজ আলমকে সরিয়ে রাখি, আমি আসিফ মাহমুদ তো ইনফ্যাক্ট ইজ আ লায়াবিলিটি নাও ইট ইজ, কারণ কতটুকু সত্য মিথ্যা সরিয়ে রাখি, তার একটার পর একটা এত অনিয়ম হয়েছে, এবং তার এপিএস দুর্নীতির জন্য তার চাকরি গেছে, দুদক অনুসন্ধান করছে। একটা মন্ত্রীর এপিএস খারাপ, মন্ত্রী ভালো, এটা বিবেচনা করা কঠিন। সেই হিসাবে গেলে আসলে আগের সরকার পর্যন্ত চলে যেতে হবে। কিন্তু এই জন্য বলছি আমি আমি বলছি ইভেন নাহিদ ইসলাম, এই মানুষটা সম্পর্কে যদি বলি, আমি প্রায় বলি যে আমাদের গণ অভ্যুত্থানের তো পোস্টার বয় হচ্ছে নাহিদ ইসলাম। উনি যেভাবে
এখানে ছিলেন সামনে, উনি যেভাবে টর্চার্ড হয়েছেন, ওনার সে জখম হওয়া শরীর, উনি ফিরে আসা, ওনাকে দেখে আমাদের সাহস পাওয়া, এবং উনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন বা এখনো বেফাঁস কথা খুব কম বলেন, ওনার কিন্তু বয়সের তুলনায় আমি মনে করি একটা বেটার ম্যাচিউরিটি আছে। কিন্তু নাহিদ ইসলামও কি খুব ভালো কিছু করবেন? করবেন না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা মাহফুজ আলম হয়তো ভাবছেন যদি বিএনপির সাথে না যাওয়া হয়, এবং মোটামুটি বিএনপির সাথে গেলেও চলবে না, বিএনপির ওখানে যদি স্বতন্ত্ররা দাঁড়িয়ে যায় মোটামুটি সেক্ষেত্রেও আসলে খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। আমি ধারণা করি মাহফুজ আলম বিবেচনা। নাহিদ ইসলামের প্রসঙ্গে আসলে আমার প্রশ্ন আছে, আজকে অনেকগুলো প্রসঙ্গ কিন্তু অনেক পেঁচিয়ে যাচ্ছে, কারণ একই ধরনের বিষয়ের সাথে সবকিছু জড়িত। আমি একটু প্রধান উপদেষ্টার কাছে আসতে চাই, কারণ হলো প্রধান উপদেষ্টা এর আগে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করেন, এবং তখন একটি বিষয় আলোচিত হয়েছিল যে তিনি প্রধানমন্ত্রী নেক্সট হতে যাচ্ছে, এরকম একটি বিষয় আলোচিত হয়েছেন সেই সময়ে। সেটা ফেব্রুয়ারির কথা। তারপরে তিনি দল ঘোষণা করেছেন, সেটি এনসিপি। এবারে যে কথাগুলো বলা হয়েছে, তাদেরকেও দুজনকে তারা একসাথে অনেকদিন কাজ করেছেন, এবং এর মধ্যে বলা হয়েছে আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে। যে যে মন্ত্রণালয় কাজ করেছে সেই কাজের প্রেক্ষাপটে এই কবিতা। এর মধ্যে দিয়ে আসলে প্রধান উপদেষ্টার সাথে তাদের কাজের মধ্য দিয়ে যে সম্পর্কের গভীরতা, শুধু এটি টের পাওয়া যাচ্ছে নাকি আর কোনো ইঙ্গিত আপনি দেখেন? আমি খুব বেশি ইঙ্গিত আসলে দেখি না, যখন নাহিদ ইসলাম যখন পদত্যাগ করেছিলেন তখন সম্ভবত প্রেস সচিব এরকম একটা মন্তব্য করেছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী, বা এনারা যখন আসলেন প্রধান উপদেষ্টা। আমার ধারণা এটা এক ধরনের ফেয়ারওয়েল রিমার্ক, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, উনি এদেরকে ওভার এস্টিমেট করেছেন। আমি জানি না ওনার ওই ওভার এস্টিমেশন এখন কতটা আছে। উনি শুরু থেকেই আমি ওনাদেরকে ছোট করছি না, কিন্তু যার যতটুকু জায়গা ওনারাই সব ঘটিয়ে ফেলেছেন, ওনারাই তাকে চাকরি দিয়েছেন। এই যে পারসেপশন, এটা ইনফ্যাক্ট ওনাকে এক ধরনের গেলানো হয়েছে। উনি তো আসলে ওই সময়টা দেশে ছিলেন না, এটা ওনার ভুল ছিল। ভুল যদি কেটে থাকে কাটবে। আর উনি যেটা হয়, ইজ এ ভেরি গুড মোটিভেটর। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, আমি দেখতে চাইতাম যে এনারা সঠিক রাজনৈতিক পথে যাচ্ছেন, সঠিকভাবে এগিয়ে গিয়ে তারা ভিন্ন ধারার কোনো রাজনীতি তৈরি করছেন, এবং তারা যে মন্ত্রিত্বের জায়গায় ছিলেন, বাংলাদেশের এই জিনিসগুলো কিভাবে কাজ করে, ব্যুরোক্রেসি কিভাবে কাজ করে, এই টাফ জায়গাটায় তারা কিভাবে সমস্যা সমাধান করেছেন, খুবই কম বয়সে তারা এক্সপোজড হয়েছেন। হতে পারতো যে তারা এখান থেকে যা শিখেছেন এটা সত্যিকার অর্থেই কাজে লাগবে, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে অত বড় সম্ভাবনা দেখি না। তবে ধরুন একটা জিনিস যেমন বলা হয় যে ফ্রেশ ব্লাড, তাদের আগের কোনো অভিজ্ঞতা নেই, যে কারণে তারা আসলে দুর্নীতিতে জড়াবে না, সেটা সেইটা চিন্তা করছেন না কেন? আমাদের তো প্রচুর অভিযোগ আছে, এবং এই অভিযোগগুলো ভিত্তিহীন আমি সেটা মনেও করি না। তো তাই যদি হয়ে থাকে, একটু বলি না, একটু বিব্রতকর হলে কথাটা বলে ফেলা ভালো। আমি ওনাকে দিয়ে বলছি না, আমি একটু এভাবে বলি। এই স্টুডেন্টরা রাস্তায় নেমেছিলেন কেন? তারা বিসিএস এর কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আচ্ছা, বিসিএস চাকরি করতে চান আপনি, বিসিএস এর প্রথম শুরুটা সেটাই ছিল। শুরু না, এটা দীর্ঘ সময় ছিল। ওরা রাস্তায় নেমেছিলেন ওর জন্য। বেকারত্ব আছে, বিসিএস চাকরি। বাংলাদেশের সমাজের হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের বয়স থাকা পর্যন্ত বিসিএস ছাড়ার কোনো রকম কোনো স্বপ্ন নেই। ভার্সিটির যে সাবজেক্ট পড়ছেন ওটাও পড়েন না অনেকে, ওই সময় বসে বসে বিসিএস এর গাইড পড়েন। এটা করতে করতে শেখ হাসিনার অধীনে কেউ না তরুণ কি বলেছে আমি শেখ হাসিনার চাকরি করব না? সরকারি চাকরি কিন্তু শেখ হাসিনার অধীনে এক অর্থে প্রজাতন্ত্রের কর্মচারী। কেউ কি বলেছেন যে আমি এই স্বৈরাচারের অধীনে চাকরি করব না? আমি অধীনে চাকরি করতে চাই, এবং কোন চাকরি চাই? মূলত দুটো চাকরি যেটা ক্ষমতায় রাখে শেখ হাসিনাকে, প্রশাসন এবং পুলিশ। আপনি খোঁজ করুন, চয়েসে কি দেয় সবাই? প্রশাসন পুলিশ আর পররাষ্ট্র হয়তো খুব ওই সাহস খুব কম। আমি অনেকগুলো ফর্ম দেখে আমার ধারণা হয়েছে আসলে ওটা সাহস অনেকে করে না, কারণ ওটা ভাইভা ইংলিশে হয় বা অনেক কিছু চাপটাপ থাকে। মূলত এই দুটো পাল্টাপাল্টি, এবং অন্য ক্যাডারে ছিল, তারপরে আবার পরীক্ষা দিচ্ছে যাতে এই ক্যাডারগুলো পাওয়া যায়। এই দুটো ক্যাডার তো শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এর বাইরে যেগুলোতে করাপশন বেশি করা যায় মোটা দাগে, সেগুলোতে দেখবেন চয়েস দিচ্ছে। আমি বলছি না সবাই করাপ্ট, বিরাট একটা অংশ আসলে করাপ্ট। আমাদের সমাজে বাবা মারা চান তাদের সন্তান, আবারও বলছি মোটা দাগে, এক্সেপশনই মোটা দাগে চান তারা এই চাকরিতে যাক। ক্ষমতার দাপট তো আছেই, প্লাস সাথে প্রচুর টাকা পয়সা আছে, করাপশনের টাকা পয়সা। তো সেগুলো তারা যদি হয়, তাদের প্রতি আমরা এত এক্সপেক্ট বা কেন করেছিলাম আসলে? আচ্ছা, আমার কাছে মনে হয় এটা আমাদেরই প্রবলেম। আচ্ছা,
এবার আসি আজকের প্রেস কনফারেন্সে আসিফ মাহমুদ আসলে তার যে কথা বলেছেন, এবং সেটা আপনি যেমন একটা ফেয়ারওয়েল রিমার্কের কথা বললেন প্রধান উপদেষ্টার, এখানে মনে হচ্ছে যে তার কাজের ফিরিস্তিগুলো তিনি উল্লেখ করেছেন, তিনি তার সময়ে যে কাজ করেছেন। এইটার কাছে আপনার কাছে মনে হয় কিনা যে কিছুটা আগের সরকার যেমন তার শেষের দিকে এসে সে কি করেছে সেই জিনিসগুলো সামনে আসা, সেরকম মানে স্মৃতিতে সবার জেগে উঠছে? না, এটা স্মৃতি থেকে না, উনি যেহেতু নির্বাচন করবেন ওনার স্মৃতি জাগতে পারবে না। আচ্ছা, এটা একদম একটা নির্বাচনী বক্তব্যের মতো হয়েছে স্পষ্টভাবেই, এবং যাওয়ার আগে একটা রাস্তার নাম করে দিয়ে গেছেন, যেটা নিয়ে অনেকে এই আলোচনা করছেন যে যাওয়ার আগে অনেক সমালোচিত যেহেতু হয়েছেন একটু ইমোশন নিয়ে, একটু ফেলানি সড়ক নাম দিয়ে, ফেলানি সড়ক। তো এই জিনিসগুলো জাস্ট পলিটিক্স করছেন উনি, এবং এটা কোনোভাবেই সঠিক হয়নি। বাংলাদেশে এই সরকারের আমলে ছাত্রদের অধীনের কোনো মন্ত্রণালয় কোনো সিগনিফিক্যান্ট কোনো কাজ করেনি। যে সমস্ত কাজের কথা উল্লেখ করেছে তার মধ্যে দু একটা যদি আমি আপনাকে স্মরণ করি, যেমন রাস্তার সৌন্দর্য বর্ধন, তারপরে বিশেষ করে নাম ফলক, অনেক নাম ফলক পরিবর্তন। এটা তো আমরা আগে আওয়ামী লীগ আসলে বিএনপির সব নামগুলো পরিবর্তন করতে দেখেছি, বিএনপি আসলে আওয়ামী লীগের সব নাম ফলক পরিবর্তন একটা রুটিন ওয়ার্কের মতো, যদি নতুন গভর্নমেন্ট আসে, আর যদি না আসে তাহলে সেটা নিয়ে কথা হয় না। তো এইটা আসলে একটা বিপ্লব পরবর্তী বলেন কিংবা একটা আন্দোলন পরবর্তী সরকারের কাজ কিনা? একেবারেই না। এই জন্য বলছি আমি তথ্য মন্ত্রণালয়, ওনার মন্ত্রণালয়, আপনি একটু মনে স্মরণ করুন তো যে খুবই গ্রাউন্ড ব্রেকিং কোনো কাজ হয়েছে? আমি পাই না। আমি এই সরকারেরই তেমন কোনো গ্রাউন্ড ব্রেকিং কাজ পাই না। দরকার নেই এই সরকারকে আমরা আসলে এত গ্রাউন্ড ব্রেকিং কিছু করবে সেটা চাইও নি, কিন্তু এই যে ক্লেম করার প্রবণতা, মানে উনি বলছেন নাম ফলক পরিবর্তন করবে, এটা বলছেন উনি, বলছেন মানে এটা কাজের তালিকার মধ্যে তার মানে তালিকার অবস্থা কতটাই খারাপ যে আপনাকে এই জিনিসগুলো তালিকার মধ্যে ঢোকাতে হচ্ছে। একেবারেই না, আমরা আসলেই কিছু পাই নাই কোনো রকম ভাবে, বরং উনি দায়িত্বে থাকাকালীন সময় কতগুলো অনাবশ্যক বিতর্কে জড়িয়ে হয়েছেন। বিশেষ করে দক্ষিণের মেয়র নিয়ে তিনি দীর্ঘ সময় বিতর্কে জড়িয়েছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট, এবং আমি মনে করি একটা অপ্রয়োজনীয় বিতর্ক তিনি তৈরি করেছিলেন, তিনি তার ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে বিএনপির কাছে সাথে তার একটা বনিবনা হতে যাচ্ছে বা আলোচনা ছিল, যেটা নিয়ে ঢাকা 10 আসন আলোচনার সামনে এসেছে। ঢাকার মধ্যেই নির্বাচন করবেন, কিন্তু ঢাকারই আরেকজন বিএনপির নেতা ইশরাক হোসেনের সাথে তার যে দ্বন্দ্ব, এবং সেটা শুধু প্রকাশ্যে আসা না, তীব্রভাবে এসেছিল, আন্দোলন হলো লাগাতার। সেটা আসলে বিএনপি ভুলে গেছে কিনা বা ভুলে যাবে কিনা, বা এটা আসলে পরিণতি? রাজনীতিতে আসলে এতটা ইগো থাকে না, রাখতে হয় না। আচ্ছা, বড় দল যেগুলো, এটা ফ্যাক্ট। আমি প্রায় বলি পরাশক্তির ক্ষেত্রে গ্লোবালি বড় পরাশক্তি ইগো রাখে না। চায়না শেখ হাসিনাকে 18 সালে চায়নার দূত এসছে স্বর্ণার নৌকা নিয়ে শেখ হাসিনাকে গ্রিট করতে, চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশের জয় বাংলা বলে তার বক্তব্য শেষ করেছেন। এই অভিজ্ঞতা আমরা দেখেছি। সেই চায়না শেখ হাসিনার পতনের সাথে সাথে অন্য যারা এখন মাঠে আছে সবার সাথে খাতির করছে। ইন্ডিয়া রাদার আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ছোটবেলায় ইগো দেখাতাম না, আড়ি নিয়ে নিয়েছি। ভারতের আচরণ কিন্তু পরাশক্তির মতো না। চায়না যা করছে পরাশক্তি এভাবে কাজ করে। হয়তো আপনার ভেতরে চয়েস আছে, ইচ্ছে আছে, কিন্তু আপনি সবার সাথে কাজ করবেন, আপনার নেগেটিভিটি আছে। সো বিএনপি যেটা করছে, হ্যাঁ, এই দুজন ব্যক্তির মধ্যে, কারণ দুজনেই জনাব ইশরাকও বেশ তরুণ, তাদের মধ্যে হয়তো এটা কন্টিনিউ করতে পারে, কিন্তু দল তার জায়গা থেকে কি হিসাব, দলের হিসাব আলাদা হতে পারে, এবং দল এই সিদ্ধান্ত নেওয়াটা পজিটিভ। যদিও জনাব আসিফ মাহমুদকে দলে নিয়ে নির্বাচন করা আমার কাছে মোটেও ব্রিলিয়ান্ট ডিসিশন মনে হয় না, ভুল সিদ্ধান্ত মনে হয়। এটা আপনি বিএনপির দিক থেকে বলছেন, কিন্তু এনসিপির দিক থেকে যেমন অনেকে এনসিপির 2 উপদেষ্টা হিসেবে স্লিপ অফ টাং হিসেবে বলে ফেলে, কিন্তু তারা তো এখন পর্যন্ত আমরা জানি না এনসিপিতে অংশগ্রহণ করবেন, মানে জয়েন করবেন কিনা। যদিও আপনি এই অনুষ্ঠানে এর আগে বলেছেন যে তাদের অংশগ্রহণের ধরনটা কীরকম। আমার প্রশ্ন হচ্ছে, যে দিনটায় 2 জন পদত্যাগ করলেন, সেই একই দিন আমরা দেখলাম এনসিপির পক্ষ থেকে 125 জনের একটা তালিকা দেওয়া হলো, যারা নমিনেশন হিসেবে তাদের নাম ঘোষণা করা হলো। এখন এই 2 নেতা কেন এনসিপিতে নয়, এবং এই আলোচনাটা কেন কম, বিএনপি কেন্দ্রিক কেন বেশি? যেমন আপনার কথাতেও আজকে বিএনপির কথা কয়েকবার আসলো, কেন নয় এনসিপি? মানে ক্ষমতায় যারা ছিলেন তারা কোনো না কোনো ফর্মে ক্ষমতা রাখতে চান, এটা অ্যাটলিস্ট এমপি হয়ে। আগে তারা মন্ত্রী ছিলেন, এখন এমপি, এবং বিএনপির সাথে হয়তো ইভেন বার্গেইনও করছেন মন্ত্রী হওয়া যাবে কিনা, এই ধরনের। আমরা আগে শুনেছি যে এনসিপি তাদের পত্রপত্রিকাতেই এসছে, আপনাদের পত্রিকাও রিপোর্ট করেছে যে তারা এতগুলো সিট চায়, এতজন মন্ত্রী চায়। এখন মন্ত্রিত্বের জায়গায় থাকা, এখন নিদেন পক্ষে তারা যেন এমপি থাকতে পারেন, তাদের এই চেষ্টাটা এনাদের মধ্যে প্রবল। কারণ ক্ষমতায় ফর্মালি কোনো না কোনো, আমি একটু বলি, এনসিপি কিন্তু অনেকেই ইনফর্মালি নানা ক্ষমতা চর্চা করতে পেরেছে, কিন্তু এই দুজন তো ফর্মালি ক্ষমতায় ছিলেন। সেই কারণে তারা অ্যাট এনি কস্ট, এখন এনসিপি যদি আলাদা জোট হিসেবে নির্বাচন করে,
তাদের একটা জোট হয়েছে 3টা দলের, তাদের ফল ভালো কিছু হবে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। বিএনপি স্বতন্ত্রদের সাথেও, বিএনপি ধানের শীষ থাকলে তো কথাই নাই, ইভেন তারা বিএনপি যদি ক্যান্ডিডেট না দিয়ে সমঝোতাও করে, স্টিল স্বতন্ত্র যদি বিএনপি না সামলাতে পারে ঠিকমতো, তাদের কাছে হেরে যেতে পারে। সেই জায়গায় আসলে এনসিপি যে জোট হয়েছে, আমি আমার প্রেডিকশন বলি, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করেন একজনও জিতবেন। এনসিপি 3টি জোটের মধ্যে 3টি দল আছে, আপনি জানেন, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3টি দল। কিন্তু এই তিনাদের সাথে আরো বেশ কয়েকটি দল, মান্না ভাইদের দল এবং সব দল, এই দলগুলো মিলে তো আমরা বিভিন্ন সময় শুনেছি, একই সাথে জামাতের সাথেও বিভিন্ন রকম বৈঠকের কথা সামনে এসছে, আবার বিএনপির সাথে বৈঠক। তার মানে কি ওই বনিবনাগুলো হয়নি জন্য তাদের জোট করতে হলো কিনা? দুটো ইস্যু। বনিবনা হয়নি বলে জোট করাই ভালো, একা ইলেকশন করার চাইতে যতটুকু হয়, কিন্তু এর একটা সিটও জিতবেন না বলে আমি মনে করি। কিন্তু এই জোট এনসিপির জোট করলেও জিতবেন না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই জোটটা এমনও হতে পারে যে সে জোটগতভাবে নেগোশিয়েট করবে। আচ্ছা, আমি এটাকে ভালো বলি। রাজনীতিতে কৌশল হবে, বড় দল চাইবে যত কম সিট দেওয়া যায়, ছোট দলগুলো চেষ্টা করবে বার্গেইন করে তার গুরুত্ব দেখিয়ে সে যতটা সম্ভব বাড়াবে। সো জোটগতভাবে তারা যদি 4টা 5টা 3টা অলরেডি আছে, সাথে আরো 2-3টা দল যদি একত্র হয়, তারা যদি শর্ত দেয় যে আমাদের এইটা দিলে আমরা সবাই আছি, এর কম দিলে আমরা কেউ নেই, সো তাদের বার্গেনিং এর পাওয়ারটা স্ট্রঙ্গার হয়। এর মধ্যে বিশেষ করে একটা দল ইজ ভেরি সিগনিফিকেন্ট, সেটা এনসিপি। কারণ হলো অনেক সমর্থন নেই, কিন্তু যে বিএনপি দুজনকে নিতে চায় কেন, যদি নেয়, ইভেন যারা আসিফ মাহমুদকে আমি বলছি না ঠিক হবে না, কারণ আসিফ মাহমুদ এখন একটা লায়াবিলিটি, কিন্তু বিএনপি সমর্থন মরিয়া এই কারণে অভ্যুত্থানের দুটো ফেস রাখা। আচ্ছা, পরিচিত ফেস, অভ্যুত্থানে অনেকেই সিরিয়াসলি কাজ করেছেন, বিএনপির ছাত্র দলেরই লোকজন, কিন্তু ঘটনাচক্রে এরা ফেসে পরিণত হয়েছে, যেহেতু তাদেরকে সামনে রাখা হয়েছে। এবং এটুকু বলে রাখা ভালো, বিএনপি শুরুর দিকে এটা আসলে পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে ব্র্যান্ড করতে চায় নাই, এটা ব্র্যান্ডিং হলেই কিন্তু শেখ হাসিনা ক্র্যাকডাউনে নেমে যেতে পারতো ইজিলি। তো ফলে ফেস চেয়েছে, কারণ এনসিপি এখন পর্যন্ত যারা আছে এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফেস, এবং সবচেয়ে আবারও বলছি প্রধান ফেসটা জনাব নাহিদ ইসলাম ওখানে আছে। তো এই যদি ঘটে থাকে, এনসিপি আছে, সাথে অন্যরা আছে, একটা বেটার বার্গেইনের পাওয়ার তাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন নাহিদ ইসলামের যে আজকের যে বক্তব্য, সেখানে তিনি বলেছেন যে নির্বাচনে আসন জেতাই আমাদের লক্ষ্য না, আমরা একটা দূর লক্ষ্য নিয়ে করছি, এবং সেটাই যদি হতো তাহলে কোনো না কোনো জোটে ভিড়তেন। কিন্তু আপনি যেটি মানে অল্টারনেটিভ ওয়ে বললেন, সেটাতেও তো আসলে সেটি বোঝায় যে আসলে জোটের সাথে অন্যরকম একটা বার্গেন। খুব স্বাভাবিক, এবং হয় কি পলিটিশিয়ানদের সব কথাকে আক্ষরিক অর্থে নেয়ার ঠিক হবে না, একেবারেই ঠিক হবে না। কারণ এই কয়দিন আগে তারাই স্বীকার করেছিলেন যে তারা দুই পক্ষের সাথে, মানে জামাতের দিকটা বিএনপির দিকটা আলোচনা করছে, এতে সমস্যার কিছু নাই। আবার তারা এটাও খোলা রাখছেন, হয় কি দলের উপর এক ধরনের চাপ তারা তৈরি করতে চান। আমি একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করি, কিছুদিন আগে নির্বাচন কমিশনে গিয়ে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বের হয়ে বলছেন শেখ বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তার অসুস্থতাজনিত সমস্যার সমাধানের আগে যেন তফসিল দেওয়া না হয়। মানে বেগম খালেদা জিয়া তো আমাদের জানা মতে বিএনপি চেয়ারপারসন, মানে যদি সমস্যা হয় বিএনপির হবে এবং বিএনপি বলবে, কিন্তু বলছে কি এনসিপি। কেউ এটা নিয়ে শঙ্কায় পড়ে গেছে, নির্বাচন কি পিছিয়ে যাবে? আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এনসিপি আসলে বিএনপিকে চাপ দিতে চাইছে, কারণ ওর সাথে নেগোসিয়েশন চলছে। সুতরাং এই যে দেখো, আমি কিন্তু তফসিল নিয়ে, তারা খালেদা জিয়ার আসনে প্রার্থী দিচ্ছে, আবার খালেদা জিয়াকে নিয়ে এটা বলছে যে তার অসুস্থতার জন্য তফসিল পেছানো দরকার। মান্না ভাই এই অনুষ্ঠানে এসে বলেছেন যে এটা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকমই মনে হয়। কিন্তু ওই যে বললাম, একদমই তাই, একদম আক্ষরিক অর্থে এটাই হলো ব্যাপার। কিন্তু এটা করছেন তারা আসলে তফসিল পেছানোর জন্য না, মানে আপনি বিএনপির উপরে চাপ তৈরি করছেন যে না, আমি দেখো আমি কিন্তু নির্বাচন নিয়ে চাপ তৈরি করে পিছিয়ে দেওয়ার জন্য আমি কাজ করব, তুমি আমার সাথে বেটার নেগোশিয়েট করো। এগুলো প্রত্যেকটা কিন্তু গণতান্ত্রিক যে পেরিমিটার আছে, আমি মনে করি তার মধ্যেই। তো এনারা সেই চেষ্টা করবেন, এনসিপিকে কাছে রাখতে আসলে বিএনপি জামাত উভয়ই চেষ্টা করবে। আমি সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যেই মানে আজকে একদিনের মধ্যে অনেকগুলো ঘটনা, তার মধ্যে দেখছিলাম অনেকের এরকম, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তালিকাগুলো দিচ্ছিলেন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, অনেকে নিচে যখন মন্তব্য লিখছেন সেখানে বলছেন যে তোমরা আমাকে এইসব করেছি, ভোট দাও, তারপরে বিএনপির সাথে নেগোশিয়েট করে আমরা মন্ত্রী হতে পারি যেন আবারও। মানে ব্যাপারটা এরকম সিম্পল কিনা? খুব সিম্পল না, কিন্তু মানুষের পারসেপশনকে আপনি উড়িয়ে দিতে পারেন না, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, যারা ক্ষমতায় গেলেন, পিপলস পারসেপশন হিসেবে আমি সামনে আনলাম, একদম মানুষ যখন ক্ষমতায় গেলেন বললাম, আমরা জানি এই শব্দটা না বলে অনেকে দায়িত্বে যান না, ওনারা আসলে ক্ষমতায় গিয়েছেন, এবং ক্ষমতায় গিয়ে ক্ষমতা দেখানোর যে প্রবণতা মানুষের সামনে এসে হাজির হয়েছে, যে অ্যাটিটিউড হয়েছে, ওই যে বরাদ্দর কথা বললাম। আচ্ছা আমি এমনি বলি, আন্দোলনটার নাম কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন।
বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? জি, বৈষম্য বিরোধী এখন আপনার ক্ষমতা হলো আপনি আপনার উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিলেন। এবং আরেকটু আমি তো ডিটেল বলি না, আপনাদের রিপোর্টটা ওয়াজ এক্সেলেন্ট। কুমিল্লায় ঘটনাচক্রে আগের এলজিআরডি মন্ত্রীও কুমিল্লায় ছিলেন, তাজুল ইসলাম, উনিও কুমিল্লার একটা বিরাট স্পেশাল প্রকল্প দিয়েছিলেন, সেটা চলছিল। আপনি যদি র্যাঙ্কিং করেন, গ্রামীণ অবকাঠামো ছিল সেটা, র্যাঙ্কিং করলে কুমিল্লা অনেক ওপরে, তার সাথে অনেক নিচে থাকা জেলা যেখানে অবকাঠামো নাই ঠিক মতো, অনেক নিচে র্যাঙ্কিং, ওদের একটা র্যাঙ্কিং আছে, আমি ওখানে জানলাম, তাকে জেলাতে 15-20 কোটি টাকা দেন আপনি, আর আপনার উপজেলায় যেটা আপনি না বৈষম্য বিরোধী আন্দোলন। তো এগুলো তো মানুষের, কিন্তু এটা আসলে অন্য জেলার বা অন্য উপজেলার সাথে বৈষম্য হয়ে যায় কিনা? এটা আপনার বাবার টাকা, আমি খুব ক্লোজ, খুবই ক্রুড ভাষায় বলি, এটা কার টাকা? জনগণের টাকা। ওটা নিয়ে আপনি শেখ হাসিনা যেমন গোপালগঞ্জে দিয়েছে, আপনি আপনার উপজেলায় দিচ্ছেন, আপনি আপনার ঢাকার সিটে দিচ্ছেন, আপনাকে তো আমরা ওই দায়িত্ব দিয়েছিলাম, আপনি বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে মাঠে নেমেছিলেন। এই জন্য বলছি এগুলো তো মানুষ দেখে, দেখার ফলেই আসলে এই ধরনের মন্তব্য আসে, এবং এটার মধ্যে বেশ খানিকটা সত্যতা আছে বলে আমি মনে করি। সব মিলে আজকের যে ঘটনা, 3টা ঘটনা, আপনি এর মধ্যে যদি একটা কনক্লুশন রেখে যদি ক্লোজ আমরা শেষের দিকে আলোচনার, সেটি হচ্ছে একই দিন তফসিল ঘোষণা আসলো, মানে আগামীকালকে ঘোষণা, অনুমান করা হচ্ছে কালকে হবে, ততক্ষণ পর্যন্ত তারা উপদেষ্টা আছেন আবারও শুরুর জায়গাটা, এবং একই দিন এনসিপির পক্ষ থেকে 125 জনের মনোনয়ন দেওয়া হলো। এই 3টার মধ্যে কোনো যোগসূত্র আসলে আছে নাকি কাকতালীয় বিষয়টি? আমি খুব যোগসূত্র আছে বলে মনে করি না, কারণ হচ্ছে এনসিপি সম্ভবত যেহেতু কালকে তফসিল হচ্ছে, তারা অন্তত কিছু মানে তফসিল হয়ে যাচ্ছে, একটাও দেয়নি, সেটা তাদের জন্য ঠিক হতো না। এটা একটা কোইন্সিডেন্স বলে আমার কাছে মনে হয়। আর শুরুতে যেটা বলেছিলাম, এটা খুবই দুঃখজনক, শেষ মুহূর্তেও তারা হতাশ করলেন, মানে শেষ সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই। খুব বাজে একটা চর্চা, খুব বাজে একটা উদাহরণ। ওই যে আবারও বলছি, প্রধান উপদেষ্টা চেয়েছিলেন তারা সেপ্টেম্বরে চলে যান, তখনই চলে যাওয়া উচিত ছিল।